যতদিন পর্যন্ত এদের চেতনায় থাকবে ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলায় দিতে হবে, যতদিন পর্যন্ত বলবে যে মুক্তিযুদ্ধ হয় নাই, ততদিন পর্যন্ত এদের সঙ্গে আমার যুদ্ধ না। এখন শুধু আমি বলছি না, প্রথম আমি বলছি, আই এম ফার্স্ট অ্যামং দ্য ইকুয়ালস বলা হয় এটাকে। আমি প্রথম বলছি, পরে এখন দেখেন লাখে লাখে মানুষ কিন্তু এই আলবদরের বাচ্চা, এই রাজাকারের বাচ্চারা, এখন কিন্তু সবাই বলে মানুষের মুখ ফুটে গেছে। এবং এই মুহূর্তে একটা ভোট দেন, রেফারেন্ডাম দেন। ওই যারা বলছে গণভোট পাশ করে আসছে ৭১% ভোট পায়া, একটা রেফারেন্ডাম দেন, মুক্তিযুদ্ধ চাও না রাজাকার রে চাও, মুক্তিযোদ্ধাকে ভালোবাসো না আলবদরকে ভালোবাসো, একটা ভোট হোক এই দেশে। দেখেন তো 99% ভোট পড়ে কিনা, এই রাজাকারের বাচ্চারা পালায় কুল পাবো কিনা। এই কারণে আমি মুক্তিযুদ্ধের পক্ষে, কারণ মুক্তিযুদ্ধটা আমাদের অস্তিত্ব। আপনার বক্তব্যের কারণেই আপনি একজন আলোচিত ব্যক্তিত্ব। আপনাকে নিয়ে আলোচনার বাইরে সমালোচনাও আছে, বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন? আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা শুনছেন, এবং সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমার ব্যাপারে আলোচনা থাকবে, সমালোচনা থাকবে, তাহলে তো মনে হবে যে আমি একজন জীবিত মানুষ। আর শুধু আমার ব্যাপারে প্রশংসা আছে, সমালোচনা নাই, আলোচনা আছে, সমালোচনা নাই, তাইলে বুঝতে হবে আমার কোনো গুরুত্ব নাই, আমি একজন গুরুত্বহীন মানুষ। দেখবেন একজন লোক সারা দিন কথা বলে যাচ্ছে, কিন্তু তার কথার কোনো আলোচনা সমালোচনা না, মানুষ তো বাদ দাও। কিন্তু আমার কথার গুরুত্ব আছে বলি জাতীয় আন্তর্জাতিকভাবে, সেই কারণে সবাই আমার ব্যাপারে আলোচনাও করে, সমালোচনাও করে। এইটাকে আমি ভালোভাবে দেখি, বরং যে সমালোচক তাকে আমি বেশি বন্ধু মনে করি। আপনি সবসময় ৭১-এর ঘাতক দালালদের বিরুদ্ধে সোচ্চার থাকেন, তবে অনেকে বলেন আপনি জামাতের ইসলামের বিরুদ্ধে সবসময় সরব এবং তাদেরকে বিদ্ধ করেন। হ্যাঁ, এই কারণে করি, জামাতের সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নাই, জামাতের কোনো ব্যক্তির সাথেও আমার কোনো শত্রুতা নাই। শত্রুতাটা শুরু হলো এই জায়গাতে ৫ই আগস্টের পরে, যখন দেখলাম ওই যে সাপকে আমরা মেরে ফেলছিলাম ১৯৭১ সনে, যারা আমার ৩০ লক্ষ লোককে হত্যা করতে পাকিস্তানিদেরকে সহযোগিতা করেছিল, পাকিস্তানি হানাদার বাহিনীকে, যারা আমার শত শত বুদ্ধিজীবীকে হত্যা করেছিল নিজেরা আলবদর বাহিনী সৃষ্টি করে, আমি যখন ৫ই আগস্টের পরে দেখলাম সেই নরপশু নরাধমেরা, সেই সাপগুলো আবার তাদের বাচ্চাগুলা জীবিত হইয়া আবার বলতেছে এইটা ৭১-এ আমরা আবার আলবদর রাজাকার রায়সা পড়ছে, তখন আমার মনে হয়েছে সাপ সবসময় সাপ, স্নেক ইজ অলওয়েজ এ স্নেক। তাকে যতই দুধ কলা দিয়া পুষেন, সুযোগ পাইলেই সে সুবল দিবে। সেই কারণে আমি সিদ্ধান্ত নিছি যে এই দেশে জামাতের রাজনীতি যদি করতে হয়, এমন একটা দিন আনতে পারি কিনা, জামাতকে হাত জোর করে বলতে হবে যে আমরা রাজনীতি আর করবো না, এই ধরনের রাজনীতি। আর না হইলে বলতে হবে ৭১-এর জন্য আমরা ক্ষমা প্রার্থী, ৭১-এ যাদের যা হয়েছে সব ভুলে গেলাম, আপনারা আমাদেরকে মাফ করেন, আমরা পলিটিক্স করতে চাই। এই জায়গায় যেদিন জামাত আসবে, আমার কোনো কথা নাই, তাদের সাথে আমরা রাজনীতি পাশে দাঁড়ায়া অথবা পক্ষ বিপক্ষ হয়ে আমরা রাজনীতি করব, কিন্তু আলবদর রাজাকার বা যুদ্ধের মতো করে রাজনীতিটা করব না। কিন্তু যতদিন পর্যন্ত এদের স্বপ্নে থাকবে পাকিস্তান, যতদিন পর্যন্ত এদের চেতনায় থাকবে ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলায় দিতে হবে, যতদিন পর্যন্ত বলবে যে মুক্তিযুদ্ধ হয় নাই, ততদিন পর্যন্ত এদের সঙ্গে আমার যুদ্ধ না। এখন শুধু আমি বলছি না, প্রথম আমি বলছি, আই এম ফার্স্ট অ্যামং দ্য ইকুয়ালস বলা হয় এটাকে। আমি প্রথম বলছি, পরে এখন দেখেন লাখে লাখে মানুষ কিন্তু এই আলবদরের বাচ্চা, এই রাজাকারের বাচ্চারা, এখন কিন্তু সবাই বলে মানুষের মুখ ফুটে গেছে। এবং এই মুহূর্তে একটা ভোট দেন, রেফারেন্ডাম দেন। ওই যারা বলছে গণভোট পাশ করে আসছে ৭১% ভোট পায়া, একটা রেফারেন্ডাম দেন, মুক্তিযুদ্ধ চাও না রাজাকার রে চাও, মুক্তিযোদ্ধাকে ভালোবাসো না আলবদরকে ভালোবাসো, একটা ভোট হোক এই দেশে। দেখেন তো 99% ভোট পড়ে কিনা, এই রাজাকারের বাচ্চারা পালায় কুল পাবো কিনা। এই কারণে আমি মুক্তিযুদ্ধের পক্ষে, কারণ মুক্তিযুদ্ধটা আমাদের অস্তিত্ব। এই কারণে অস্তিত্ব যে আমাদের বাঙালি জাতি ছিল হাজার হাজার বছর যাবৎ, কিন্তু আমাদের কোনো ঠিকানা ছিল না, ঘর ছিল না। আমরা জাতি ছিলাম, আমাদের কোনো বাড়ি ছিল না। আমাদের পূর্বপুরুষরা বহু যুদ্ধ করছে যে আমরা জাতি হিসাবে একটা রাষ্ট্র চাই,
কিন্তু এই যুদ্ধের শেষ পরিণতি হলো ৭১ সনে আমরা ৩০ লক্ষ লোকের জীবন দিয়ে আমরা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করছি, এবং সেই যুদ্ধের বিরুদ্ধে যারা আমাদেরকে রক্তের সাগর সৃষ্টি করছে বাংলায়, তাদের নাম হলো হানাদার পাকিস্তান বাহিনী। কাজে আমি কোনোদিন হানাদার পাকিস্তান বাহিনী এবং তাদের সাথে যারা সহযোগী এই দেশের যারা আলবদর রাজাকার আল শামস, আমি তাদেরকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। নির্বাচনের পূর্বে আপনি বলেছিলেন জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে আমি আত্মহত্যা করব। তাহলে ভবিষ্যতে যদি জামাত ক্ষমতায় আসে বা ভবিষ্যতে কি জামাতের ক্ষমতা আসার সম্ভাবনা রয়েছে বলে আপনি মনে করেন? আমি আপনাকে একটা কথা বলি, আমি আত্মহত্যা করব কথাটা বলে নাই। আমি বলেছিলাম জামাত যদি ক্ষমতা আসে আমি বিষ খাবো। এটা হলো গ্রাম্য কথা, বিষ খাবো। কথাটা ইটনার একটা সভাতে রাতের বেলায় আমি বলেছিলাম কথা, এবং এটা খুব ভাইরাল হয়েছিল। এখনও আমি বলছি জামাত ক্ষমতা আসবো দূরের কথা, ৬৮টা পার্লামেন্ট সিট যারা পাইছে, যদি আগামীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীন ইলেকশন হয় আর তারেক রহমান যেভাবে দেশ চালানোর চিন্তা করতেছে, যদি কোনো ধরনের আল্লাহ ব্যতিক্রম না করে ৬৮টা সিট পাবে দূরের কথা, ওই যে ৬, ৮, ৬৮, ৬টাকে কাটিয়ে দিতে হবে, 8টা সিট পাইতে তাদের কষ্ট হবে। এবং আমি বললাম যদি জীবিত থাকি, ইলেকশন আমি ব্যক্তিগতভাবে করি বা না করি, যদি জীবিত থাকি তাহলে দেখে দেব ওই মধ্যযুগীয় বর্বর আদর্শ নিয়ে তারা কিভাবে বেহেশতের টিকিট বেচে কিভাবে পাস করে আসে, সেটা দেখে দেব। এই দেশের মানুষকে বেহেশ দিবে, মেয়েদের পথে টাকা দিয়া, ওই যে আঁচলের ভিতরে টাকা দিয়া ভোট নিয়া একবার, ইউ ক্যান ব্লাফ সাম ম্যান ফর মেনি টাইমস, মেনি ম্যান ফর সাম টাইমস, বাট নট অল ম্যান ফর অল টাইমস। কিছু লোককেও অনেক দিনের জন্য বোকা বানানো যায়, অনেক লোককে কিছুদিনের জন্য বোকা বানানো যায়, কিন্তু সব লোককে সব দিনের জন্য বোকা বানানো যায় না। আবার যখন গিয়া বলবো জামাতকে ভোট দিলে বেহেশতে যেতে পারবেন, মেয়েরা জুতা পিটা করবে। বিরোধী দল বিশেষ করে জামাত কেন আপনার বক্তব্যগুলোকে নেতিবাচকভাবে দেখে? তারা যখন নেতিবাচক, শেরে বাংলা একে ফজলুল হক ৫৪ সনে যখন বাংলার মুখ্যমন্ত্রী হইলেন, যুক্তফ্রন্ট পাশ করার পরে মুখ্যমন্ত্রী হওয়ার পরে দেখা গেল কলকাতার পত্রপত্রিকা তার বিরুদ্ধে খুব সমালোচনা করতেছে। তখন তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করছিল যে আপনি কি দেখছেন কলিকাতার যে আনন্দবাজার থেকে যত পত্রিকা আছে সব আপনার কঠিন সমালোচনা করতেছে। তখন শেরে বাংলায় বলছিল এই কারণেই তো আমি খুশি যে আমি সঠিক পথে আছি। জামাত যত আমাকে সমালোচনা করবে আমি আল্লাহর কাছে খুশি হব, আল্লাহ আমি খুব সঠিক পথে আছি, তুমি আমাকে সঠিক পথে রাখছো। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো আপনিও কি জামাতের নির্মূল বা ধ্বংস চান? সেই নির্মূলটা আমি রাজনৈতিকভাবে চাই, নট যে দৈহিকভাবে। যে তাদের এই রাজনীতি পৃথিবীকে ধ্বংস করে দিবে। পৃথিবীকে বললাম, কেন বললাম জানেন? এটা একটা ভাইরাস রূপ। এই দেশে যদি এটা প্রতিষ্ঠিত হয়, এটা দেখবেন আবার পাকিস্তান ফলো করবে, দেখলেন ইন্দোনেশিয়া ফলো করতেছে। মানে পৃথিবীর মুসলিম যে রাষ্ট্রগুলো এদেরকে ধ্বংস করে, কারণ তারা হলো ওহাবি, তারা আসলে ইসলাম মানে না। ইসলাম যদি মানতো তাহলে নবীকে বড় ভাই বলতো না। যারা ওহাবিতে ইজমে বিশ্বাস করে তারা মনে করে নবী কেউ না। আর আমি যারা ফজলুর রহমান, আমি আহলে সুন্নাতুল জামাত বা সুফিবাদী লোক, আমি মনে করি নবী না হইলে এই ইসলাম সৃষ্টি হইতো না। হোয়ার দেয়ার ইজ নো মোহাম্মদ দেয়ার ইজ নো ইসলাম। এটা আমার কথা নয়, সারা পৃথিবীর মানুষের কথা। কারণ পৃথিবীর একজন হিকি নামে একজন ব্রিটিশ একজন সাহিত্যিক ছিল, ঐতিহাসিক ছিলেন, উনি ১০০ লোকের নাম লেখছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লোক কারা। ১ নম্বর নামটা লেখছে মুহাম্মদ, বিকজ মোহাম্মদ ইজ দ্য গ্রেট। উনি বলছেন অ্যামং দ্য অল গ্রেটেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। কাজেই তারা যদি তাদের রাজত্ব প্রতিষ্ঠিত করেন, শরিয়া বলেন আর যাই বলেন, পৃথিবীতে যেটা নাই, এটা একটা উদ্ভট কথা বলে আমাদের দেশের মানুষকে চক্রান্তের বেড়াজালে আবদ্ধ করিয়া একবার ক্ষমতায় গেলে এই দেশটাকে আফগানিস্তান বানায়া সমস্ত মুক্ত চিন্তার মানুষকে হত্যা করিয়া, নারীদেরকে ঘরবন্দি করিয়া, যে নারীরা এখন আমার দেশের সবচেয়ে বড় শিক্ষার প্রতীক, রেজাল্ট হইলে পরে দেখা যায় বিকারণ নেচার মেয়েরা হায়েস্ট রেজাল্ট করছে, রেজাল্ট হলে দেখা যায় মেয়েরা সবচেয়ে ভালো রেজাল্ট করছে, সেই মেয়েদেরকে গড়ে আবদ্ধ করিয়া, সেই মেয়েদেরকে অন্ধকারের জীব বানায়, যেখানে আফগানিস্তানে 50% ছিল বিচারক মেয়েরা,
60% ছিল শিক্ষিকা, এখন সেখানে একজনও নাই। 5 পরে যদি কাউকে পড়াইতে হয় তাহলে গোপনে তার বাবা মা তাকে পাকিস্তানে পাঠিয়ে দেয়। সেই যে নারী শিক্ষা বন্ধ করে, এবং নারীরা যারা আলোকিত কথা বলে, নারীরা যারা জ্ঞান বিজ্ঞানের কথা বলে, নারীরা যারা মুক্ত চিন্তার কথা বলে এবং নারী নীতি করার জন্য বলে যে আমরা এই মুক্ত চিন্তায় চলতে চাই, তাদেরকে যারা রেসকোর্স ময়দানে দাঁড়ায় বলে এরা হলো পতিতা, এরা কিন্তু সুফিয়া কামাল থাকলে, শামসুন নাহার মাহমুদ থাকলে বা বেগম রুকেয়া থাকলে এদেরকেও কিন্তু তারা একই ভাষা ব্যবহার করত, কারণ এদের মুখের কোনো লাগাম নাই। এরাই দেশের রাজনীতিতে যখন সামনে আসছে এবং এদের ছাত্র সংগঠন শিবির যখন সামনে আসছে এবং তাদের পুত্ররা ওই যে এনসিপির নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যখন সামনে আসছে, যে কুকথা, যে অসভ্য কথা, যে বিশ্রী বাংলা স্লোগানে কথা লেখায় ব্যবহার হয়েছে, এটা পৃথিবীর কোনো দেশে ব্যবহার হয় না। এইটা করে আমার দেশকে ধ্বংস করে দিছে। কাজেই ওই তসলিমা নাসরিনকে যেমন এই দেশ থেকে চিরদিনের জন্য হটাইছে, ওনারা থাকলেও ওনাদেরকে হটাইতো। আমি আজকে বলতে পারি, কাজেই এই ধরনের একটা অন্ধকার জগতের রাষ্ট্র বাংলাদেশকে আমি করতে চাই না বলে তাদের বিরুদ্ধে ফাইট, অন্য কোনো কারণ না আমার।